এইবার পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ। কেন ভারত সীমান্ত থেকে মাত্র 70-80 কিলোমিটার দূরে চট্টগ্রামে একেবারে ঠাঁই নিল পাকিস্তানের যুদ্ধজাহাজ? কেন এত গভীর হচ্ছে সম্পর্ক? আমরা দেখিয়েছিলাম লস্কর-ই তৈয়বা বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হুঁশিয়ারি দিচ্ছে। রাজনৈতিক সমীকরণ, একদিকে হাসিনার 13 নভেম্বর রায় এবং অন্যদিকে এইরকম একটা অরাজকর পরিস্থিতি তৈরি। যুদ্ধ প্রস্তুতির জন্যই কি এই সমস্ত প্ল্যান? কি করবে ভারতীয় সেনারা এবং ভারতীয় সেনার মহড়া বা ভারতীয় সেনার অ্যাকশন কত দূর? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। প্রাথমিকভাবে বাংলাদেশ একটা অরাজকর দেশ, এই বিষয়টা আপনারা এতদিনে জেনে গিয়েছেন আমার এই অনুষ্ঠানের মাধ্যম থেকে। কিন্তু এই অরাজকর পরিস্থিতি বাংলাদেশে কেন তৈরি হয়েছে আমি ধাপে ধাপে বিভিন্ন কারণ দেখিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা দেখাতে চাইবো সেটা একেবারে আশ্চর্যের শুধু নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ গোটা বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে যুদ্ধ রব কিন্তু একেবারে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। আমি যদি একেবারে ধরে নিই যে বাংলাদেশের সেনাপ্রধান বা বাংলাদেশের যিনি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার প্রধান তিনি শুরু করবেন, তবে সেক্ষেত্রে এরা এক প্রকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে এবং সেইখান থেকে চেষ্টা করছে যেটা মূলত যে পাকিস্তানের সঙ্গে এই যে সামরিক ক্ষেত্রগুলো সেইগুলোর যোগাযোগ আরও বৃদ্ধি পাক। এবং ঠিক সেই জন্যেই একটা ভয়ানক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, যেখানে আমরা দেখেছি আইএসআই বাংলাদেশে ঠাঁই পেয়েছে। লস্কর-ই তৈয়বা আমরা দেখেছি আশঙ্কা সত্যি হয়েছে আমাদের। আমি সেটা বলেছি এর আগে যে লস্কর-ই তৈয়বা বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হুঁশিয়ারি দিচ্ছে, ভাবা যায়। এবং ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশ কি তবে ফাইনালি যুদ্ধ প্রস্তুতি শুরু করলো? এই প্রশ্ন উঠছে। তার কারণ সাম্প্রতিককালে যে চিত্র একেবারে ফুটে উঠছে সেটা অত্যন্ত আশ্চর্যের এবং উদ্বিগ্নের। তার কারণ পাকিস্তান থেকে একটা যুদ্ধজাহাজ এই মুহূর্তে চট্টগ্রামে এসে ঠাঁই নিয়েছে এবং 3 দিনের এই যুদ্ধজাহাজের সফর, আমি নাম বলতে চাইবো পিএনএস সৈফ। এই পিএনএস সৈফ এই যুদ্ধজাহাজ পাকিস্তানে থাকবে এবং সেইখানে পাকিস্তানের যুদ্ধজাহাজের ক্যাপ্টেন এবং অন্য আধিকারিক যারা নৌসেনার প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফও রয়েছেন এবং এই নাভিদ আশরাফ তিনি বৈঠক করবেন বিভিন্ন ক্ষেত্রে, বাংলাদেশের বিভিন্ন যারা রয়েছেন সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যে আমরা দেখেছি রবিবার সেই যুদ্ধজাহাজ এসে পৌঁছেছে। যুদ্ধজাহাজ আসার পর থেকে তিনি বৈঠক সেরে ফেলেছেন বেশ কয়েকজনের সঙ্গে। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন এবং ওয়াকারুজ্জামানের সঙ্গেও তিনি বৈঠক সেরে ফেলেছেন। কিন্তু এই যে যুদ্ধজাহাজ কেন এলো? বিশেষজ্ঞরা বলছে বা যে তথ্য এই মুহূর্তে উঠে আসছে যে এই যুদ্ধজাহাজ একটা সামরিক কৌশলের একটা অংশ। এবং এই সামরিক কৌশলটা কি? প্রাথমিকভাবে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তানের সেনাদের মধ্যে যে গভীর সম্পর্ক তৈরি হতে শুরু করেছে সেইটা অত্যন্ত গভীর বলেই সেক্ষেত্রে পাকিস্তানের সেনারা এসেছিলেন। আমরা জানি সাহির শামসুদ মির্জা সিডিএসের চেয়ারম্যান তিনি, এবং শুধু তাই নয় তিনি চিফ মার্শালের থেকেও উচ্চপদস্থ কর্তা একজন, এবং তিনি এসেছেন, তিনি বৈঠক করেছেন বাংলাদেশে, তিনি কর্তাদের নিয়ে এসেছেন লালমনিরহাট সহ বিভিন্ন জায়গা তিনি তার আধিকারিককে ঘুরে দেখেছেন। এবং একদিক থেকে এই যে বন্ধ বা এই যে ঘাঁটিগুলো, সেনা ঘাঁটিগুলো ঘুরে দেখা, অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক খুব দ্রুত মজবুত হচ্ছে আমি জানিয়েছিলাম। এইবার যে তথ্য উঠে এসছে যে এই পাকিস্তানের এই যুদ্ধজাহাজের এই ক্যাপ্টেন যারা রয়েছে বা বেশ কিছু আধিকারিক যারা রয়েছে, নৌ আধিকারিক, তারা বাংলাদেশের বেশ কয়েকটা নৌ আধিকারিকদের সঙ্গে কথা বলবে, বেশ কয়েকটি জায়গায় নৌ ঘাঁটি ঘুরে দেখবে এবং এই যে নৌ ঘাঁটি তারা ঘুরে দেখবে সেইখানেই ষড়যন্ত্র হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং ইতিমধ্যে সেই নৌঘাঁটি 3 দিনের সফর এবং সেই নৌজাহাজ বা যুদ্ধজাহাজ সেইটা 12 নভেম্বর বাংলাদেশ থেকে যাবে এবং এই যুদ্ধজাহাজ যেটা চট্টগ্রামে রয়েছে একেবারে ভারতের খুব কাছে স্পর্শকাতর এলাকায় কেন ঠাঁই নিল, কেন এইখানেই একেবারে মহড়া বা অন্যান্য ক্ষেত্রে প্রশ্নটা উঠছে যে কেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এই যুদ্ধজাহাজ আদান প্রদান বা যুদ্ধজাহাজ এসছে। এবং সেক্ষেত্রে যে তথ্য উঠে আসছে সামরিক একটা জায়গা কিন্তু থাকছে এবং সামরিক জায়গা অর্থাৎ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে যোগাযোগ সেই যোগাযোগ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তে আমি যে বিষয়টা বলতে চাইবো যে আইএসপিআর সেইটা এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ দিলেও কিন্তু কূটনীতিকবিদ যারা রয়েছে, যারা বেসিক্যালি ডিপ্লোম্যাটিক, তারা বলছে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আশরাফ তিনি বাংলাদেশের বিমান বাহিনীর বেশ কয়েকজনের সঙ্গে বৈঠক করবেন, তিনি নৌসেনা অ্যাডমিরাল এবং তিনি বিমান বাহিনীর বেশ কয়েকজনের সঙ্গে বৈঠক করবেন। পিএনএস সৈফ যে যুদ্ধজাহাজ সেই যুদ্ধজাহাজ বাংলাদেশের আধিকারিকরা ঘুরে দেখবে। ফলে এইটা পরিষ্কার যে সামরিক যে আদান প্রদান, সামরিক ক্ষেত্রগুলোর যে আদান প্রদান সেইটা কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সম্পন্ন হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে কি
প্রশ্ন উঠছে যে এক্ষেত্রে কি তবে একদিকে জঙ্গি, অন্যদিকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনা এবং পাকিস্তানপন্থী বাংলাদেশ সেনা এবং পাকিস্তান সরকার বা পাকিস্তান সেনা, এই তিনজনের জোট কি ভারতের বিরুদ্ধে বা যুদ্ধ প্রস্তুতি শুরু করছে? এবং ঠিক সেই জন্যেই এই আঁচটা পেয়েছে বলেই কি ভারতীয় সেনা এই 3টে এলাকায় বা এই নর্থ ইস্ট এলাকায় বা এই পূর্ব দিকে আরও 3টে সেনাঘাঁটি বৃদ্ধি করেছে, যেগুলো একেবারে স্পর্শকাতর এলাকা বাংলাদেশ সীমান্তের সঙ্গে। এই প্রশ্ন উঠবে, আমি এই সীমান্তগুলোর কথা বলবো, এবং তার আগে আমি বলবো এই যে জায়গাগুলো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি যেগুলো বলছিলাম যে বাংলাদেশ এই মুহূর্তে যে সামরিক ক্ষেত্রগুলো আদান প্রদান করছে, যেটা যুদ্ধজাহাজ এসে পৌঁছেছে, যুদ্ধের প্রস্তুতি কিনা প্রশ্ন উঠছে, তারই মধ্যে ভারতীয় সেনা 3টে সামরিক ঘাঁটি বাড়িয়েছে, এবং সেক্ষেত্রে বিহারের কিষানগঞ্জ, আসামের ধুবড়ি সংলগ্ন বামুনি এবং পশ্চিমবঙ্গের চোপড়া, এই 3টে এলাকায় বহু সেনা মোতায়েন করা হচ্ছে। একেবারে পূর্ণাঙ্গ সেনাঘাঁটি পেয়েছে এই 3টে এলাকা, এবং এই 3টে এলাকা পূর্ণাঙ্গ সেনাঘাঁটি পাওয়ার ফলে যেটা হয়েছে, সেক্ষেত্রে ভারতীয় সেনার বেশ কিছু একেবারে অ্যাডভান্স স্কোয়াড্রন সেগুলো সেখানে পোস্টিং করা হয়েছে। S-400 আমরা জানি সেখানে নর্থ ইস্টের অর্থাৎ শিলিগুড়ি করিডোরে রয়েছে, সেটাও আমরা জানি চিকেন্স থেকে রক্ষা করার জন্য, চীন এবং বাংলাদেশ এই উভয় আক্রমণের থেকে রক্ষা করার জন্য। এবং এক্ষেত্রেই একটা বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার জায়গা আছে, বা বাংলাদেশ কিন্তু আশঙ্কায় ভুগছে, তার কারণ যতই সেনা আসুক, যতই এই ট্রেনিং হোক, বাংলাদেশের সঙ্গে যদি কোনো সংঘাত এই মুহূর্তে ভারতের বেঁধে যায়, সেক্ষেত্রে এই যে উন্নত প্রযুক্তির স্কোয়াড্রন বা উন্নত প্রযুক্তির যে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, সেগুলো কিন্তু ভারত একেবারে চার্জ করবে, এবং সেক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল সহ বিভিন্ন উন্নত ক্ষেপণাস্ত্র বাংলাদেশকে শেষ করে দেবে। আমি একটু বলে রাখতে চাইবো যে হাসিমারা এয়ারবেস, সেক্ষেত্রে রাফাল রয়েছে, পরমাণু বোমা বহনকারী এই যে যুদ্ধ জাহাজ বা ফাইটার জেট সেটা রয়েছে, স্টিল ফাইটার জেট রয়েছে বিভিন্ন, এবং এক্ষেত্রে একেবারে অ্যান্টিগাইডেড ট্যাঙ্ক মিসাইল সহ বিভিন্ন যে যন্ত্রাংশ বা বিভিন্ন ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে এই 3টে এলাকায় পোস্টিং করা হয়েছে। একেবারে উন্নত সাজোয়া ট্যাঙ্ক সহ এই 3টে এলাকায় যে উন্নত সেনাঘাঁটি করা হয়েছে, সেক্ষেত্রে কেন সেনাঘাঁটি করা হয়েছে এই প্রশ্ন উঠছেই, এবং প্রাথমিকভাবে গোয়েন্দা দপ্তর থেকে যে সূত্র এসে পৌঁছচ্ছে বা তথ্য এসে পৌঁছচ্ছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু নিজেদের মধ্যে এইবার পাকিস্তানকে সঙ্গে নিয়ে যুদ্ধ প্রস্তুতি শুরু করছে, এবং সেক্ষেত্রে ফ্রন্টে লড়বে এই সজিব আহমেদ ভুইয়ার যে মিলিশিয়া বাহিনী বা বাংলাদেশ সরকার যে মিলিশিয়া বাহিনী তৈরি করছে, যারা পাকিস্তান ট্রেনিং করছে, এরা বা অন্যান্য ক্ষেত্রে এই জঙ্গিরা। এবং এই জঙ্গিরা যদি সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করে বা যুদ্ধ প্রস্তুতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে ভারতের এই যে উইংস, যে সেনাদের উইংস, সেইটা কিন্তু আরও স্ট্রং করছে এই কারণেই যে সেক্ষেত্রে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হবে যে তাদের অকাত কতটুকু, এবং এক্ষেত্রে বাংলাদেশকে প্রত্যাঘাত স্বরূপ এমন উত্তর দেওয়া হবে অপারেশন সিঁদুরের থেকেও তা ভয়ানক হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং সব মিলিয়ে গোটা বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি, একদিকে রাজনীতি, একেবারে আওয়ামী লীগ যে প্রধান যিনি বা বলা ভালো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিচার রয়েছে 13 নভেম্বর, তা নিয়ে একেবারে বাংলাদেশের লকডাউন পরিস্থিতি, একদিকে অরাজকর বাংলাদেশ, এবং অন্যদিকে এই যে জঙ্গি ঘাঁটি বা জঙ্গি নিয়ে বা বাংলাদেশ এবং পাকিস্তান এবং জঙ্গিদের এই যে আতাত, তারা মিলে ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা যে যুদ্ধ প্রস্তুতি, সেই সমস্ত কিছু কিন্তু একই সরলরেখায় আনলে এটা পরিষ্কার যে বাংলাদেশের পতন খুব শীঘ্রই অনিবার্য। সব মিলিয়ে এই গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।